হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। জমজমাট পরিবেশ, বাড়ি ভর্তি মেহমান, হইচই। কি থেকে কি হয়ে গেল বা হচ্ছে কিছুই বুঝতে পারছে না কাকুন। হঠাৎ করেই কেন আজকে বিয়ে দিতে হবে? বিছানায় মাথা নিচু করে এসবই ভাবছে কাকুন। তার পাশে লতা আর জাহিন শাড়ি আর গয়নাগুলো উল্টে পাল্টে দেখছে। হাতে একটি কাঠের বাক্স নিয়ে কাকুনের ঘরে ঢুকলো ইনায়া। জাহিনা লতার দিকে এক পলক তাকিয়ে গভীর গলায় বলল, এখান থেকে যাও। লতা মাথা নাড়িয়ে জাহিনের হাত ধরে বাইরে চলে গেল। ইনার সাথে সাথে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। কাকুন এখনো আগের মতোই বসে আছে। তার আশেপাশে কেউ আছে কিনা সেদিকে খেয়াল নেই তার। মনের ভিতর চলছে অস্থিরতা। মন আর মস্তিষ্কের লড়াইয়ে কাকে প্রাধান্য দেবে সে? ভাবনা চিন্তা শেষ হলে শাড়িটা পরে আয়। চেয়ারের পায়ের উপর পা তুলে বসে ফোনের দিকে দৃষ্টি রেখে কথাটা বলল ইনায়া। কাকুন সেদিকে একবার তাকালো, ভাবলো জিজ্ঞেস করবে কিনা কার সাথে তার বিয়ে। এখানে বসে থাকার সময় আমার নেই, দ্রুত শাড়িটা পরে আয়। কাকুন বলতে গিয়েও বলতে পারলো না। শাড়িটা হাতে নিয়ে পাশের রুমে চলে গেল। কাকুন চলে যেতে ইনায়া ফোনের দিক থেকে চোখ সরিয়ে কাকুনের যাওয়ার দিকে তাকালো। সাথে সাথে একজনকে ফোন করলো। রাত 8টার মধ্যে এখানে নিয়ে আসুন ওনাকে। তাকে ছাড়া কি বিয়ে জমবে নাকি? বেচারার সত্যিটাও তো সবাইকে জানানো প্রয়োজন। অপর দিক থেকে কে কি বললো শোনা গেল না। ইনায়ার গভীর গলায় বলল, রাখছি। ইনায়া কল কেটে দেয়। তখনই কাকুন শাড়ি পরে ঘরে আসে। কাকুনকে দেখা মাত্র ইনায়া দাঁড়িয়ে যায়। কাঠের বক্সটা নিয়ে কাকুনের মুখোমুখি দাঁড়ায়। বক্সটা খুলতে খুলতে কাকুনকে উদ্দেশ্য করেই বলে, দাদু তো বললো তুই নাকি বিয়েতে রাজি, তাহলে এখন মুখ চোখ গম্ভীর করে রেখেছিস কেন? অন্য কাউকে পছন্দ করিস নাকি? কাকুন জোরপূর্বক হেসে বলে, না না, কাকে পছন্দ থাকবে আবার? হুট করে না বলেই বিয়েটা হচ্ছে, তাই আর কি। ইনায়া মনে মনে হাসল। এই মেয়ে নিজের অধিকার নিজে বুঝে নিতে পারে না কেন? মুখ ফুটে বলতে পারে না? ইনায়া আর কিছু না বলে বক্স থেকে নুপুর জোড়া বের করলো। সোনার নুপুর। বসে পড়লো কাকুনের সামনে। কাকুনের ডান পায়ে একটি নুপুর পরিয়ে দিয়ে আবারও উঠে দাঁড়ালো। একটু পর বকুল এসে সাজিয়ে দিয়ে যাবে তোকে, আমি আসছি। ইনায়া চলে যেতে নিলে কাকুন ইনার হাত ধরে তাকে থামায়। ইনায়া ফ্রিকুচকে কাকুনের দিকে তাকাতে কাকুন বলে, আমি কিছু লুকাতে চাই না। আমার অতীত সম্পর্কে জানার পর সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই, অতীতকে বর্তমানে টানতে নেই। কিন্তু এই অতীতই কাল হয়ে সামনে দাঁড়াবে। আর মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক শুরু হলে বিশ্বাসটা থাকবে? এটা মিথ্যা না, এটাকে বলে এড়িয়ে যাওয়া। এনো, আমি আসছি। কাকুনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে চলে গেল ইনায়া। কাকুন থাপ করে মাটিতে বসে পড়ল। তার সাথে কেন এমন হয়? আমাকে কেন পাঞ্জাবি পরতে হবে? জুবাইরের কথায় বিরক্ত হয়ে পলাশ বলে, আমার বোনের বিয়ে বলে কথা, তুমি এমনই থাকবা? জমিদার বাড়ির মাইয়ার বিয়ে বলে কথা, পাঞ্জাবি পরতেই হবে। দীর্ঘ 20 মিনিট পলাশের জোড়াজুড়িতে শেষমেশ বাধ্য হয়ে পাঞ্জাবিটা হাতেই নেয় জুবাইর। ইচ্ছে করছে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যেতে। চোখের সামনে তার কাকুন অন্য কারো হয়ে যাবে ভাবতেই বুকে ব্যথা করছে। জুবাইর ভাই, যাও না তাড়াতাড়ি। শুভ্ররাঙা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে গেল জুবাইর। পলাশ মুখ টিপে হাসছে। জুবাইর যেতেই পলাশ পিটপিট করে পড়ল, একটু পর তোমার জন্য একটা না 2টা ধামাকা আছে ভাই। জমিদার ফারুক শিকদারের জরুরি তলবে বাড়িতে এসেছে তেজওয়ান ও আফিফ। সারা বাড়ি সাজানো হয়েছে। হঠাৎ এত আয়োজনের কারণ জানা নেই কারোরই। তেজওয়ান আর আফিফ আসতেই পলাশ তাদের হাতেও দুটো ব্যাগ দিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসতেই বলল। তেজওয়ান কিছু না বললেও আফিফ জিজ্ঞেস করলো, হঠাৎ এত কিসের আয়োজন? কাকুন আপার বিয়ে। বলি পলাশ ছুটল। কত দায়িত্ব তার! তেজওয়ান আফিফ দুজনেই আশ্চর্য। হঠাৎ করে বিয়ে? আর কিছু না বলে নিজের রুমে চলে গেল তেজওয়ান। প্যাকেটের ভেতরে আকাশি রঙের পাঞ্জাবি। তেজওয়ান ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে বের হলো। আয়না নিজেকে একবার দেখে নিল। না, খারাপ লাগছে না তাকে। তেজওয়ান টেবিলের সামনে থাকা চেয়ারটায় বসলো।
অন্য কিছু ভাবার সময় নেই তার। এখন তার ভাবনা একটাই, আর সেটা হলো অনুপ্রভা। অনুপ্রভা নাকি ইনায়া? এত মিল কি করে থাকতে পারে দুজনের মাঝে? সেদিন কাকুন অনুপ্রভা শিকদারের অঙ্কন করা চিত্রটি দেখিয়েছিল তাকে। সত্যি বলতে অসম্ভব সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি। তারপর সেই অনুপ্রভা গৃহে ঘটে যাওয়া ঘটনাটি আসলে কি সেসব ভ্রম ছিল, কল্পনা ছিল? সেই রমণীকে সেদিন মেলাতে না পারলেও এখন তার স্পষ্ট মনে পড়েছে সেদিনের সেই রমণী তার অর্কিড, দ্বিতীয় এক অনুপ্রভা। আর গত রাতের ঘটনা ইনায়া শিকদার। আগে পরে কিচ্ছু জানে না সে। সে শুধু জানে ইনায়াকে তার লাগবে, তার অর্কিড। হয়তো অনুপ্রভাকে নিয়ে বেশি ভাবার কারণেই সত্যি কল্পনা করেছিল, কিন্তু ইনায়া তো বাস্তব। আর এই বাস্তবটা শুধুই তার। তেজওয়ান বিড়বিড় করল, অর্কিড অর্কিড অর্কিড। হ্যাঁ, ইনায়া দেখতে হুবহু অনুপ্রভা। গভীরভাবে পর্যবেক্ষণ না করলেও খুব একটা পার্থক্য ধরতে পারবে না কেউ। তেজওয়ান কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হাসল। ভাবনা অনুযায়ী চেয়ার থেকে উঠতে নিলে মাথা ঘুরিয়ে আসে তার, আবার বসে পড়ে। তেজওয়ান মাথা ঝিমঝিম করছে, বিষয়টা বুঝতে পারলো না সে। কোথা থেকে একটা কাগজ এসে পড়লো তেজওয়ানের সামনে। তেজওয়ান কাগজটি হাতে নিল। কাগজটি করতে দেখতে পেল গোটা গোটা অক্ষরে লেখা, আমার নামে তুমি অন্য কাউকে ডাকো। তেজওয়ান বুঝলো না কথার মানে। মাথা ঘুরিয়ে পেছনে তাকালো সে। না, কেউ তো নেই। কাগজটা আসলো কি করে? আর এই লেখার মানি বা কি? সময়ের সাথে সাথে সব বদলে গেলেও অতীতের দাগগুলো থেকেই যায়, যা সারাটা জীবন মনে করিয়ে দেয় তিক্ত অতীত। এই অতীতের তিক্ততা নিয়ে বাঁচা যায় না, শুরু হতে পারে না কোনো সম্পর্ক। তাই তো মুখোমুখি দাঁড়িয়ে আছে কাকুনা জুবায়ের। একটু পরে তাদের বিয়ে। কিছু সময় আগে জমিদার ফারুক শিকদার দুজনকে অবগত করেছে তাদের বিয়ের ব্যাপারে। কাকুন অবশ্য অবাক হয়েছিল, কিন্তু জুবাইর ছিল ততটাই খুশি। কাকুন চায় না জুবাইরকে ঠকাতে, তাই বিয়েটা হওয়ার আগে সম্পূর্ণ সত্যিটা তার জানা দরকার। আপনি কি আমাকে বিয়ে করতে চান না? কাকুন মাথা নিচু করে ফেললো। লাল চকচকে বেনারসির সাথে হালকা সাজ। জুবাইরের মনে মনে হাসলো, ফিরফির করলো। এই পরিটা তবে আমার? মনের কথাগুলো মনে রেখে জুবাইর বলল, কিছু একটা বলবেন বলেই তো আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, তাহলে বলুন। কাকুন উল্টো দিকে ঘুরে বড় করে শ্বাস নিল, পেছন ঘুরে বলল, কাকুন বিয়েটা করার আগে সত্যিটা জেনে নিন, তারপর আপনি ভেবে দেখবেন বিয়েটা করবেন কিনা। বলুন। চোখ বন্ধ করে নিল। অস্থির অনুভব হচ্ছে তার। কি করে বলবে সে তিক্ত বিষাক্ত অতীত? কাকুন দুহাতে কান চেপে উচ্চ শব্দে বলে উঠল, আমি 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 কুমারী নই, আমার সতীত্ব নষ্ট হয়ে গেছে অনেক আগেই। আস্তে করে কান থেকে হাত সরালো কাকুন। চোখ দুটো এখনো বন্ধ। জুবাইরের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। যাবে বা কি করে? তার মতো একটা মেয়েকে কি বা বলার আছে? কাকুন আস্তে করে চোখ খুলে আগের ন্যায় দাঁড়িয়ে রইল। কিছু সময় পর আবার বলল, আমি একজন ধর্ষিতা নারী। আমি জানি এই বিয়েটা হবে না, এতে আমার আফসোস নেই, বিশ্বাস করুন, কিন্তু মিথ্যে বলে কোনো সম্পর্ক তৈরি করতে চাইনি আমি। এখনো কোনো জবাব পেল না জুবাইরের। হঠাৎ নিজের পেটে কারো হাতের স্পর্শে হকচকে উঠল খাকন। মাথা ঘুরিয়ে দেখলো জুবাইর। হ্যাঁ, জুবাইর তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ঠোঁটে তার মনোমুগ্ধকর হাসি। কাকন নিজের চোখের পানি মুছে পুরোপুরি জুবাইরের দিকে ঘুরল। আপনি হাসছেন কেন? আর কিছু বলছেনই না বা কেন? কি বলবো? জুবাইরের খাপ ছাড়া জবাবে কাকন কথা হারিয়ে ফেলল। এই ছেলে এমন আচরণ করছে যেন সব স্বাভাবিক। কাকন জুবাইরের চোখের দিকে তাকে অসহায় সুরে বলা, আপনি কি শুনেননি আমি কি বলেছি? আমি ধর্ষী। জুবাইর কাকনের গালে হাত রাখে, মুচকি হেসে বলে, তুমি পবিত্র, তুমি ফুলের মতো পবিত্র। এই পবিত্রতা যে বা যারা কালি লেপন করেছে অপবিত্র তারা। তুমি কেন হবে? তুমি আমার ফুল, আমার পবিত্র প্রণয়। মানুষ এমনটাও হতে পারে? এতটা সুন্দর পরিষ্কার পবিত্র মন থাকতে পারে? এই লোকটার প্রতি অনুভূতিগুলো বলছি তার বড্ড বেশি কান্না পাচ্ছে তার। কষ্টে না, সুখের সুখ সুখ অনুভূতি হচ্ছে তার। নিজের কপালে উষ্ণ স্পর্শ পেতে জুবাইরের দিকে পুনরায় তাকালো কাকন। জুবাইর মৃদু হাসল। জানি এটা ঠিক না, তবুও আটকাতে পারলাম না নিজেকে, ক্ষমা করে দিও। কাকন বারবার মুগ্ধ হচ্ছে। এই ছেলেটাকে দেখে একবারও জানতেও চাইলো না
কি হয়েছিল? তার উপর জুবাইরের মুখে তুমি সম্বোধন শুনে অন্যরকম ভালো লাগা কাজ করছে কাকনের। আমার বিষাক্ত অতীত সম্পর্কে জানতে চাইবেন না? কেন? কখন? কি হয়েছিল? জুবাইর আবার স্মিত হাসল। এখন না, কোনো একদিন বৃষ্টি চানাত সন্ধ্যায় বরং এই বিষাক্ত অতীত ধুয়ে ফেলবো। বাড়ি বর্ষণে মুছে ফেলবে এই তিক্ততা, লেপন করবো আমার নামের প্রতিমা। কাকনের দু চোখের কার্নিশ পেয়ে আপনা আপনি পানি পড়ছে। জুবাইর সযত্নে পানি মুছে দিল। এবার চলো, বিয়েটাও তো করতে হবে। কাকন মৃদু হাসে, মনে মনে বিড়বিড় করে, ছেলেটাকে ভালোবেসে ভুল করিনি। সৃষ্টিকর্তা সত্যি উত্তম পরিকল্পনাকারী। কাকন দরজা খুলে নিজের ঘরের দিকে চলে গেল। জুবাইর সেখানে দাঁড়িয়ে রইল। তার হাসি মিশ্রিত মুখটা নিমিষে মিয়ে গেল। ভর করলো কঠোরতা। হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস ছিল। বিড়বিড় করে বলল, ভালোবাসি, তুমি আমার পবিত্র ভালোবাসা। এতটা সময় কাকনের সামনে নিজেকে স্বাভাবিক দেখালেও ভেতর কি পরিমাণ ঝড় চলছিল তা বলার মতো না। নিজের ভালোবাসার মানুষের প্রতি অন্য কারো নজর পর্যন্ত যেখানে কারো সহ্য হয় না, সেখানে সেই মানুষের সর্বাঙ্গে অন্য একজনের স্পর্শ কেউ মেনে নিতে পারবে না। জুবাইরও তা ব্যতিক্রম নয়। তারও যন্ত্রণা হচ্ছে, কিন্তু কাকনের তো কোনো দোষ নেই। তার কাকন, তার পরি সম্পূর্ণ পবিত্র তার কাছে। জুবাইর আবার বিড়বিড়ালো, ভালোবাসলে মানুষ গোটা জন্মে অপেক্ষা করতে পারে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ফিরে আসার অপেক্ষা করতে পারে। আর আমি পেয়েও তোমাকে হারাবো, তাও আবার একটি নোংরা অতীতের জন্য? কখনোই না। তুমি যদি 10 বাচ্চার মাও হতে, তবু আমি তোমাকেই চাইতাম। তুমি আমার পরি, আমার প্রণয়ী। সিল্কের সাদা ও গোলাপি রঙের মিশ্রণে একটি চুড়িদার পরেছে লতা। ড্রেসটা অবশ্য ইনায়ের আনা, অনেক বেশি পছন্দ হয়েছে তার। পলাশ লতার সাথে মিলিয়ে গোলাপি রঙের পাঞ্জাবি পরেছে। বয়সের তুলনায় শারীরিক গঠন বড়দের মতন পলাশের। দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে লতা। এই শ্যাম পুরুষটা তার, এই সুদর্শন ছেলেটা শুধুমাত্র তার। পলাশের আপাতত কোনো দিকে খেয়াল নেই। সে মেহমানদের আপ্যায়নে করতে ব্যস্ত। বোনের বিয়ে বলি কথা। লতার ডাক পড়তে লতা দৌড়ে লাগায় কাকনের ঘরের দিকে। সুমি, বকুল, জাহিন, ইনায়া সবাই এখানে। লতা আসতে বকুল বিকেলকে লতার দিকে এগিয়ে দিল। বিকেলকে নে, আমি ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসছি। লতা বাবুকে কোলে নিয়ে সুমির পাশে বসে পড়ল। ইনায়া কাকনকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছে, আর জাহিন কাকনকে দেখছে আর মুচকে মুচকে হাসছে। কাকন বারবার আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে আর মৃদু হাসছে। একটু আগে মুখ ফুলাইয়া বইসা থাইকা এখন খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, তাই না? সুমির কথায় কাকন লজ্জা পায়। খুশি তো হবেই, যার জন্য না চাইতে এত অনুভূতির উড়াউড়ি আজ তাকে পাচ্ছে। জাহিন খিলখিল করে হেসে বলে, আমার ভাইয়ের মতো ছেলে যে পেয়েছে খুশি তো হবেই, তাই না ভাবি? কাকন মৃদু হাসে, উত্তর দেয় না। লতা বলে, আজকে আপাকে দেখা ডক্টর দাদা ভাই অজ্ঞান হয়ে যাবে একদম। ইস, আমি যে কবে এভাবে বউ সাজবো। লতার কথা শুনে সবাই হাসে, শুধু ইনায়া ব্যতীত। এত শব্দ আর কাকনের নড়াচড়াতে তার বিরক্ত লাগছে। আজকে যে দিনটা কিছু বলতেও চাইছে না ইনায়া। কাকনের চুল গোলাপ গুলো গুজে দিয়ে ফোনটা হাতে নিল ইনায়া। পা বাড়ালো দরজার দিকে। তুই তৈরি হইবি না? সুমির কথা ইনায়া তার দিকে তাকালো, গভীরতার সহিত মাথা নাড়ল। প্যাকেটটা নিয়ে চলে গেল। কাকন ইনায়ার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ক্ষমা করে দিস ইনু, তোকে এভাবে দেখতে পারছি না আর আমি। আমার জন্যই আজ তোর এই অবস্থা। ক্ষমা করে দিস। সব ঠিক আছে। ম্যাম, আমরা গাড়িতে আছি, আসতে আরো ঘন্টাখানেক লাগবে। ইনায়া নিজের ঘড়িতে সময় দেখলো 6টা 19। গম্ভীর গলায় অপর পাশের ব্যক্তিকে বলল, 8টা মানে 8টা। ঠিক আছে। ফোন রেখে বারান্দা থেকে রুমে আসে ইনায়া। ফোনটা টেবিলের উপর রেখে কাঠের তৈরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। হালকা গোলাপি রঙের ক্রপ টপস আর লং শার্ট, চুলগুলো ক্রেপ করা, ঠোঁটে ম্যাট লিপস্টিক, হাতে ডায়মন্ডের ব্রেসলেট, গলায় ও কানে ডায়মন্ডের একটি লকেট ও কানের দুল। ব্যাস, পারফেক্ট। মাথাটা প্রচুর ব্যথা করছে তার। আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় বসলো। হেড পরে মাথা ঠেকে চোখ বন্ধ করে নিল। ঘরে আছোই, বাইরে যেন এভাবে না দেখি। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই
চোখ খুলে দরজার দিকে তাকালো ইনা। গম্ভীর দৃষ্টিতে ভ্রু উঁচু করে দাঁড়িয়ে আছে তেজওয়ান। হাত দুটো পাঞ্জাবির পকেটে, হালকা নীল রঙের পাঞ্জাবি, হাতে ব্ল্যাক বেল্টের টাইটানের ঘড়ি, চুলগুলো পেছনের দিকে ব্রাশ করা, বুকের কাছে দুটো বোতাম খোলা, যার মধ্য দিয়ে তেজওয়ানের বুকের খানিকটা অংশ দৃশ্যমান। কৃত্রিম উপায়ে তৈরি করা পেটানো শরীরে পাঞ্জাবিটা লেগে আছে। একটা মানুষ এতটা সুদর্শন হতে পারে? ইনার দৃষ্টি পড়ে তেজওয়ানের গালে থাকা জল করতে থাকা তিলটার দিকে, যে কোনো মানুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। ইনা আনমনি বলে, হি ইজ ড্যাম পারফেক্ট, লুক লাইক। আমাকে দেখার সময় সামনে অনেক পাবে অর্কিড, তার আগে ড্রেস পাল্টে এসো। তেজওয়ানের কর্কশ কণ্ঠস্বর শুনে ইনার ধ্যান ভাঙে। হিসাব ভাবছিল সে, নিজের উপর নিজে বিরক্ত বোধ করল। আমি কিছু বলছি। তেজওয়ানের রাগান্বিত স্বরে ইনা কিছুটা ফটকে যায়। উঠতেই ফ্রি কুচকে বলে, আপনি এখানে কি করছেন? তেজন কিছুটা একটা বিড়বিড় করছে আর হাত নাচছে। ইনা কপাল কুচকে তেজনের কর্মকাণ্ড দেখছে। তেজন বিড়বিড় করা বন্ধ করে ইনার দিকে তাকালো। ইনা কিছুটা ভয় পেল তেজনের চাহনিতে। চোখ দিয়ে যেন আগ্নেয়গিরি লাভা গলে পড়ছে। রাগে ঠোঁট দুটো কাঁপছে। ইনা কিছু বুঝে ওঠার আগে তেজন ঘরের ভিতরে প্রবেশ করে, ভেতর দিকে দরজায় লাগিয়ে দেয়। ইনা হাত শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে শক্ত কঞ্চি বলে, আমি ইগনোর করছো? আমার কথা কি ইগনোর করছো? শুনতে পাওনি আমি কি বলেছি? কি হলো বলো? আরো শক্ত করে চেপে তো ইনা ব্যথা চিৎকার দিয়ে ওঠে। আহ, লাগছে আমার, ছাড়ুন। ইনা ব্যথা তোর কণ্ঠস্বর কানে আসতে থপ করে ছেড়ে দেয় তেজওয়ান। নিজেই দুপা পিছিয়ে গিয়ে চোখ বন্ধ করে বাম হাত দিয়ে নিজের চুল খামচে ধরে, কিছু একটা বিড়বিড় করতে থাকে। অপরদিকে ইনা ছাড়া পেতে নিজের হাতের দিকে তাকিয়ে তেজওয়ানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। তেজওয়ান ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে, চোখ খুলে দ্রুত পায়ে আলমারির কাছে যায়। আলমারি খুলে একের পর এক পোশাক উল্টে পাল্টে দেখতে থাকে। অবশেষে একটি হালকা নীল রঙের অর্গেঞ্জার সালোয়ার কামিজ বের করে ইনার সামনে এসে দাঁড়ায়। ইনা কিংকর্তব্য বিমুটে ন্যায় তেজওয়ানের কর্মকাণ্ড দেখছিল। তেজওয়ান ড্রেসটা ইনার হাতে ধরিয়ে দিয়ে গভীর গলায় বলল, দুটো অপশন, হয় দীপুর অনুষ্ঠানে এসো, নয় ঘরবন্দি থাকো। ইনার চোখ বড় বড় করে বলে, মানে? তেজন গম্ভীর কণ্ঠে বলল, এরপর আর বলবো না, নিজ হাতেই পাল্টে দেবো। ইনা তাতে তহব চেপে বলল, হোয়াট দ্য হেল? তেজন বাঁকা হাসল। এটাতে সবই শুট অর্কিড ডার্লিং, না গো। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে না এলে তোমার নিচে যাওয়া হবে না। ইনাকে কিছু বলার সুযোগ না দিয়ে তেজন রুম থেকে বেরিয়ে গিয়ে বাইরের দরজা আটকে দিল। নিজের ঘাড় দুই দিকে কাত করতে করতে ভিড়ভিড় করল, তুমি ভাবলে কি করে তোমাকে এইভাবে আমি নিচে যেতে দেবো? আমি ছাড়া আর কেউ তোমাকে দেখতে পারবে না। জাস্ট মাইন অর্কিড। অপরদিকে ইনা ভেবেই পাচ্ছে না এই লোকটা কি রকম, এরকম আচরণ মানে পাগল নাকি? বড্ড বেশি রাগ হচ্ছে তার, কিন্তু এখন কিছু করার নেই। এখন ড্রেস না পাল্টালে লোকটা সত্যি সত্যি ভারী যেতে দেবে না। পাগল নাকি ছেলেটা? আমি কি পরবো না পরবো আমার বিষয়, একে তো আমি দেখে নিব। অসভ্য শয়তান পাগল ছেলে কোথাকার। নেহাতে বিয়ে বাড়ি আর দরকারি কাজ আছে, না হলে এই ছেলেটার কথা আমি মোটেও শুনতাম না। আরো নানা রকম কথা বলতে বলতে ওয়াশরুমে চলে যায় ইনা। অতি দ্রুত বাইরে যেতে হবে। তেজন ইনার ঘরের দরজা হালান দিয়ে বাঁকা হাসে। ডোন্ট ওয়ারি অর্কিড, ওইটুকু তেজ না থাকলে আর মিসেস খন্দকার হবে কি করে? দ্যাটস লাইক মাই গার্ল। বাবা অর্কিড, বিকেল কোথায়? কারো গলার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় বকুল। আফিফ দাঁড়িয়ে আছে। বকুল দুধ আনতে। লতার কাছে। সুন্দর লাগছে তোমাকে। বকুল দুধ বানাতে বলল। আফিফের এমন কথা শুনে বকুলের হাত থেমে যায়। চোখ তুলে তাকায় আফিফের দিকে। আফিফের ঠোঁটে স্মিত হাসে। বকুল দুধের বোতলটা হাতে নিয়ে আফিফকে পাশ কাটিয়ে চলে গেল। আফিফ আড়ালে দীর্ঘশ্বাস ফেললো। কেন যে ভালোবেসেছিলে মেয়েটাকে। ধন্যবাদ। শর্ট করে পেছনে তাকায় আফিফ। বকুল তাকে ধন্যবাদ জানালো। বকুল আবার পা বাড়ালো তার গন্তব্যের দিকে। কিছু সময়ের মধ্যে তাদের বিয়ে পড়ানো হবে। সামনাসামনি বসানো হয়েছে কাকুন ও জুবাইরকে। কাকুনের পাশে লতা, পলাশ, আরো কয়েকজন মেয়ে বসে আছে। আর জুবাইরের পাশে জাইন, আফিফ আর রহমত।
তাদের সামনে চেয়ারে বসে আছে ফারুক শিকদার। সুমিকে আপাতত দেখা যাচ্ছে না। কাজী সাহেব বিয়ে পড়া শুরু করলো। সৃষ্টিকর্তার নামে নতুন এক সম্পর্কে আবদ্ধ হলো দুজনে। সবটাই যে কল্পনা বা কোনো স্বপ্ন যেন। এখনো বিশ্বাস করতে পারছে না যে তারা এখন স্বামী স্ত্রী। কাকুন ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটিয়ে বসে আছে, আর জুবাইর বারবার আর চোখে তাকিয়ে তাকিয়ে দিচ্ছে। কি ডাক্তার, বিয়ে তো করে নিলেন, মিষ্টি খাওয়ান এবার। আফিফের রসিকতার সুরে বলা কথায় জুবাইর মৃদু হাসে। তার দৃষ্টি এখন কাকুনের দিকে। দৃষ্টি স্থির রেখে জুবাইর বলল, হ্যাঁ অবশ্যই। বিয়ের সকল নিয়ম শেষ হতে সবাই যে যার মতো চলে যায়। সকলে চলে যেতে কাকনের খেয়াল আসে ইনার কথা। সে কোথায়? আশেপাশে দৃষ্টি মেলে খোঁজে ইনায়াকে, না নেই। কাকনের চোখ যায় উপরে। রেলিং এ হাত রেখে দাঁড়িয়ে আছে ইনায়া। কাকন ইনায়াকে দেখে মৃদু হাসে। ইনায়া কাকনের দিকে তাকিয়েছিল। এই গোটা অনুষ্ঠানে ইনায়া নিচে আসেনি, উপর থেকে দেখেছে। তেজরের কথা মতো অবশ্য সেই সালোয়ার সুটি পড়েছে। কাকন লতাকে বলল ইনায়াকে ডেকে নিয়ে আসতে। লতা সোজা না করে দিয়েছে। বড্ড ভয় পায় এই ইনায়াকে। কাকন ছোট্ট করে শ্বাস ফেলে আবার ইনার দিকে তাকালো। আগের মতোই গম্ভীর চেহারা কাকনের দিকে তাকিয়ে আছে সে। কাকন ইশারায় ইনায়াকে নিচে আসতে বলে। ইনায়া কোনো প্রতিক্রিয়া করলো না। সবাই আনন্দ করছে, মজা করছে, আর এই মেয়ে উপরে একা একা দাঁড়িয়ে আছে। ইনায়ার ফোনে রিং হতে ইনায়া পিছের হাসে, দ্রুত পায়ে নিচে নেমে আসে। সকলেই সেখানে মজা করছে। এক কোণে জুবাইর বসে আছে। ইনায়া সকলের মাঝ বরাবর দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, লতা পলাশ, তোরা ঘরে যা। ইনার কথা মতো দুজনেই যার যার ঘরে চলে গেল। বকুল আগে থেকেই উপস্থিত ছিল। তোমাদের সকলের সাথে একজনের পরিচয় করাতে চাই আমি। আজ আমার একমাত্র বড় বোনের বিয়ে বলে কথা, আর বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকলের আশীর্বাদ, তাই না জুবাইর ভাই? শেষ কথাটা জুবাইরের দিকে তাকিয়ে হাসি মুখে বলল ইনায়া। জুবাইর ইনার কথা শুনে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। ইনায়া সদর দরজার দিকে তাকাতেই একজন 22-23 বছর বয়সী ছেলে প্রবেশ করে। পরনে তার ফর্মাল ড্রেস আপ। তার পেছনে পাঞ্জাবি পরে প্রবেশ করেন একজন মধ্যবয়স্ক লোক। লোকটাকে দেখা মাত্র জাইন হাসি মুখে দৌড়ে যায় তার কাছে। লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আব্বু তুমি এসেছো? জানো আজকে না ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ওই দেখো আমার ভাবি, সুন্দর না? জাইনের কথা শেষ হতেই ইনা জুবাইরের দিকে তাকিয়ে শব্দ করে বলল, এটা কেমন কথা জুবাইর ভাই? আজকে তোমার বাবা ছাড়া পেয়েছে আর তোমার কোনো দায়িত্ব নেই, এটা ঠিক না। ইনার কোনো কথাই জুবাইরের কানে গেল কিনা সন্দেহ। জুবাইর ঘৃণায় রাগ নিয়ে তাকিয়ে আছে জাকির আলমের দিকে। ইনা হাসি মুখ করে কাকুনের দিকে এগিয়ে গিয়ে বলল, লুক, হি ইজ ইওর ফাদার ইন ল। কাকুন অবাক হয়ে একবার ইনার দিকে একবার জাকিরের দিকে তাকালো। ইনা চোখ দিয়ে ইশারা করতে কাকুন জাকিরকে সালাম করার জন্য এগিয়ে যায়। পায়ে হাত দেওয়ার আগেই জুবাইর কাকুনের হাত শক্ত করে চেপে ধরে রাগী দৃষ্টিতে। কাকুনের দিকে তাকিয়ে বলে, এই লোকটাকে তুমি সালাম করবে না? এ আমার কেউ না, কেউ না। কাকুন অনুভব করলো জুবাইরের হাত কাঁপছে। তার এই রূপ কাকুনের অচেনা। সবসময় শান্ত থাকা জুবাইরের এমন আগ্নেয়গিরির রূপ এর সাথে কাকুন পরিচিত নয়। জুবাইর ফারুক শিকদারের দিকে তাকিয়ে বলল, জমিদার দাদু, আপনি অনুমতি দিলে আমি আমার স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। আপনি নিশ্চয়ই আমার প্রতিটি বিষয় সম্পর্কে অবগত। ফারুক কিছু বলার আগে জাকির বলল, সাফি তুই উত্তেজিত হোস না, আমি শুধু তোকে কিছু কথা বলতে চাই, তারপরেই আমি চলে যাব। জুবাইর চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যে অতীত থেকে সে মুক্তি পেতে চায়, সেই অতীতটাই এই লোকটা বারবার সামনে নিয়ে আসে। কাকুন এসবের কিচ্ছু বুঝতে পারছে না। হঠাৎ করে জুবাইর রেগে যাওয়ার কারণটা বাকি। আমি সব জানি জুবাইর, তবে জানার মাঝে তোমার ভুল আছে। ফারুক শিকদারের দাম্ভিকতার সহিত বলা কথা কানে আসতে জুবাইর তার দিকেই তাকায়। কি বোঝাতে চাইছেন তিনি? তুমি অনেক কষ্ট করেছো জুবাইর, তা আমি জানি, কিন্তু তোমার একটি ভুলের কারণে তোমার বাবাও এই 14টি বছর কষ্ট পেয়েছে, তা কি তুমি জানো? ফারুকের কথায় জুবাইর কপাল কুঁচকে নেয়। ফারুক আবার বলে, এই 14টি বছর তুমি জাকিরের কোনো কথাই শুনতে চাওনি, কিন্তু আজকে তোমাকে শুনতে হবে। জুবাইর মাথা ঘুরিয়ে জাকিরের দিকে তাকালো। লোকটার চোখে পানি। এই পানি হয়তো জুবাইরকে স্পর্শ করতে পারছে না,
তবে আজ শোনার আগ্রহ জেগেছে। হ্যাঁ, বহুবার জাকির জুবাইরের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিছু একটা বলার চেষ্টা করেছে, কিন্তু সে কোনো কালেই শুনতে চায়নি। শুধু জাহিনের জন্য এই লোকটার সাথে দেখা করতে হয়েছে। তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি আঙ্কেলকে দোষী মনে করেছো, তবে আসল সত্যটা কি তোমার জানা? বাইরে থেকে যা দেখা যায় তা সব সময় সত্যি হয় না জুবাইর ভাই। বলতে গেলে দোষটা তোমার এবং তোমার মায়ের, কারণ তোমরা সত্যিটা না জেনেই একটি ভুল পদক্ষেপ নিয়েছো। গম্ভীর গলা ইনার কথাগুলো বলল। জুবাইর করা সুরেই জবাব দিল, কতটুকু জানো তুমি আমার বিষয়ে? আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা আমি পার করেছি। হ্যাঁ, তোমার খারাপ সময়টা তুমি পার করেছো, কষ্ট পেয়েছো, তবে সত্যি এটাই যে তোমার থেকে আমি বেশি জানি। মানে? জাকির এগিয়ে এসে জুবাইরের মুখোমুখি দাঁড়ালো, নিজের চোখের কোণে লেগে থাকা মৃদু অশ্রু মুছে বলতে লাগলো, মানেটা আমি বলছি, তুই তো জানিস আমি আর তোর মা পালিয়ে বিয়ে করেছিলাম। তোর নানু আর দাদু কেউ আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তবে এর আগেও আমার সাথে কি ঘটেছিল তা কেউ জানে না। আমি তখন সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। সেলিনার সাথে আমার প্রেমের বয়স তখন 3 বছর। কোনোভাবে বাবা জেনে ফেলে। আমার বাবা ছিলেন পীর। সেলিনারা প্রচুর বড় লোক ছিল, তবে তারা পীরদের বিশ্বাস করতো না, এটাই ছিল বাবার আপত্তি। একদিন বাবা আমাকে চিঠি লেখে মা নাকি অসুস্থ। আমি গ্রামে যাই, সেখানে গিয়ে দেখি বিশাল আয়োজন। পরে জানতে পারি আমার খালাতো বোন পাখির সাথে আমার বিয়ে। আমি কিছুতেই এই বিয়ে করব না। তখন বাবা বলল খুব ছোটবেলায় নাকি আমাদের ধর্মীয়ভাবে বিয়ে হয়েছিল। তখনকার যুগে এই সবই ছিল। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। পাখিকে আমি বউ হিসেবে মানতেও পারবো না। আর সেলিনা, সে আমার সব কিছু। আমি সিদ্ধান্ত নেই যেভাবে আছি সেভাবেই পালাবো, তাই করি। তবে যাওয়ার আগে আমি পাখির সামনে 3 বার তালাক বলে গিয়েছিলাম। আমার পকেটে তখন টাকা ছিল মাত্র 22 টাকা। কোনো রকম ঢাকা চলে আসি। ওইদিকে সেলিনার বাবাও আমাকে পছন্দ করতো না, কারণ আমি পীরের ছেলে বলে। আমি ঢাকা আসার 2 দিন পর আমি সেলিনাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করি। তবে সেলিনার বাবা আমাদের মেনে নেননি, উল্টো আমাদের চলে যেতে বলেছিল। সে আমাদের মুখ দেখতে চায় না। আমরাও চলে আসি। ছোটোখাটো চাকরি করে কোনো রকম ছোট্ট সংসার শুরু করলাম। তারপর তুমি এলে, তারপর জাহিন। একদিন হঠাৎ আমার অফিসের একজন কর্মচারী অ্যাক্সিডেন্টে মারা যান, আর তার চাকরিটা পায় তার স্ত্রী। সে আর কেউ নয়, পাখি। পাখি নানাভাবে আমাকে বিরক্ত করত। সেই দিন ওকে বিয়ে না করার রাগ জেদটা তখনও ছিল। ভাবলাম অন্য একটা চাকরি নেব। সেই অনুযায়ী অন্য কোম্পানিতে চাকরি পেয়েও গিয়েছিলাম। দিনটা ছিল 1 সেপ্টেম্বর, তোমার জন্মদিন। আমি বুঝতে পারিনি মেয়েটা বাড়ি অবধি চলে আসবে আর পরিবেশ নষ্ট করবে। বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি। আমি সেলিনাকে ভালোবাসতাম। যখন সেলিনা আমার পুরো কথা না শুনেই একবার একটি পদক্ষেপ গ্রহণ করলো, তখন আর আমি নিজেকে সামলাতে পারিনি। আমার জীবন, আমার একমাত্র ভালোবাসা অবলম্বন আমাকে ছেড়ে চলে গেল। আমি পাগল হয়ে গেলাম। আর কিছু না ভেবেই আমি পাখির বাসায় গিয়ে ওকে হত্যা করি। বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু চাইনি। আমি যদি কোনো ভুল করে থাকি, তবে একটাই, তা হলো অন্যায় নিজের হাতে তুলে নেওয়া, পাখিকে হত্যা করা। আমি সেলিনাকে ঠকাইনি সাফি, ঠকাইনি। আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। কথা শেষ হতে জাকির কান্নায় ভেঙে পড়েন। জুবাইর কাঠ পুতুলটা দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে সম্পূর্ণ পৃথিবী ঘুরছে। জুবাইর একবার কান্না জোরে তো জাকিরের দিকে তাকালো, অতঃপর দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উপস্থিত সকলে আশ্চর্য হয়ে আছে। কাকুন শুধু জুবাইরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ডাক দিতে গিয়েও পারল না। কাকুন ইনায়ের দিকে তাকালো। ইনায়া সেই কোটটায় পরিহিত ছেলেটির সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। কাকুন গিয়ে দাঁড়ালো ইনার সামনে। তুই এসব কি করে জেনেছিস? কাফি, তুমি আপাতত বাইরে যাও, আমি আসছি। ছেলেটার নাম তবে কাফি। কাফি মাথা নাড়িয়ে বাড়ির বাইরে চলে গেল। কাফিকে বলে বিদায় করে দিয়ে ইনা কাকুনের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, যেভাবে জানার সেভাবেই। ইনা চলে যেতে নেয়। কাকুন ইনার হাত ধরে বলে, ইনু, দয়া করে বল। ইনা নিজের
হাতটা ছাড়িয়ে নিল, বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। পলাশ বলেছে ওর মনে হয়েছে তোর আর জুবাইরের মাঝে কিছু আছে, হয়তো ভালো লাগা বা অন্য কিছু। আমি পলাশকে নজর রাখতে বলেছিলাম। এরপর সেদিন তোর আর জুবাইরের বেশরম মার্কা কথাগুলো পলাশ শুনে ফেলার পর আমি নিশ্চিত হয়েছি। জুবাইরের বলা কথা একই হলো। এরপর আমি জুবাইর সম্পর্কে সব তথ্য বের করি আমার অ্যাসিস্ট্যান্ট কাফির মাধ্যমে। সেখানে জানতে পারি তার বাবার ব্যাপারে, তার কাছে গিয়ে জানতে পারি সকল বিষয়। প্ল্যান করি গ্রামে আসব, আর তারপর এখানে আসার পর যা যা হলো সব প্ল্যান মোতাবেক জানা হয়েছে। হ্যাপি, নাও লিভ মি।